বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, গত ক্লাসগুলোর ধারাবাহিকতায় আজকে আমরা হিসাব বিজ্ঞান বিষয়ের অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব। অধ্যায়টির নাম হচ্ছে নগদান বই। এই অধ্যায় থেকে আজকে আমি একটি বোর্ড কোশ্চেন করেছি। এটা ঢাকা বোর্ড 2019-এর প্রশ্ন। 7 নম্বর প্রশ্নটা, 2018 সালের এপ্রিল মাসে লুব্ধা এন্টারপ্রাইজের ব্যবসায়ী সংগঠিত লেনদেনগুলো নিম্নরূপ: এপ্রিল 1 হাতে নগদ 70,000 টাকা, ব্যাংক জমা অতিরিক্ত 20,000 টাকা। এপ্রিল 8 পণ্য ক্রয় নগদে 30,000 টাকা। এপ্রিল 9 ব্যাংকে জমা দেওয়া হলো 10,000 টাকা। এপ্রিল 12 পণ্য বিক্রয় নগদে 20,000 টাকা, চেকে 15,000 টাকা। এপ্রিল 15 ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন 3,500 টাকা। এপ্রিল 16 যন্ত্রপাতি ক্রয় করে চেকে মূল্য পরিশোধ 6,000 টাকা। এপ্রিল 18 চেক মারফত পণ্য ক্রয় 10,000 টাকা। এপ্রিল 20 রাজুর দেনা 12,000 টাকা। 12,000 টাকা 5% বাট্টা নিষ্পত্তি হলো। এপ্রিল 30 ব্যাংক জমাতিতে সুদ চার্জ 500 টাকা। এই উদ্দীপক থেকে 3টি প্রশ্ন করেছে। ক নম্বর প্রশ্ন, মোট আয়ের পরিমাণ নির্ণয় করো। প্রথম আমরা মোট আয়ের পরিমাণ বের করব। মোট আয়ের পরিমাণ নির্ণয় করো। খ নম্বর, এপ্রিল 16 থেকে 30 পর্যন্ত লেনদেন দ্বারা একটি নগদ প্রদান জাবেদা প্রস্তুত করো। আর গ নম্বর বলছে এপ্রিল 1 থেকে 15 তারিখ পর্যন্ত লেনদেন দ্বারা প্রয়োজনীয় নগদান বই প্রস্তুত করো। আসো আমরা প্রথমে মোট আয়ের পরিমাণ নির্ণয় করো। এটার জন্য একটা গড় করো, তারিখ, বিবরণ, টাকা টাকা। মোট আয়ের পরিমাণ নির্ণয়। মোট আয়ের পরিমাণ নির্ণয়। এখানে লেখো তারিখ, বিবরণ, টাকা। এখানে শুধু আমরা আয়গুলো লিখবো। আসলে আমরা এখানে দেখে নেই কোনটা আয় আছে। 1 তারিখ, 8 তারিখ, 9 তারিখ কোন আয় নাই। 12 তারিখ দেখো, 12 তারিখ পণ্য বিক্রয় নগদে 20,000 টাকা, চেকে 15,000 টাকা। তাহলে এটা নগদ এবং চেকে বিক্রয় করছে, আয় হয়েছে আমাদের। তাহলে এটা আমরা লিখবো। এটা দেখো 2018 এপ্রিল, 2018 এপ্রিল 12 দেখো পণ্য বিক্রয় যেহেতু নগদে এবং চেকে, তাহলে প্যাকেটের 20,000 যোগ 15,000, 20,000 যোগ 15,000 এভাবে লেখো। তাহলে 20,000 15,000 যোগ করলে 35,000 টাকা এখানে লেখো প্রথম কলামে। তাহলে একটা আমরা পেয়ে গেলাম আয়। তারপরে 15 তারিখ ব্যক্তিগত প্রয়োজন ব্যাংক থেকে উত্তোলন, এখানে আয় হয় নাই। যন্ত্রপাতি ক্রয় করে চেকে মূল্য পরিশোধ, এটা ব্যয়। চেক মারফত পণ্য ক্রয়, এটা ব্যয়। 20 তারিখ রাজুর দেনা 12,000 টাকায় 5% বাটা নিষ্পত্তি করা হলো। দেনা শব্দের অর্থ কি? দেনা শব্দের অর্থ হচ্ছে পাওনাদার। দেনা শব্দের অর্থ হচ্ছে পাওনাদার। রাজু আমাদের থেকে 20,000 টাকা 12,000 টাকা পেত, আমরা তাকে সেটা 5% বাট্টা নিষ্পত্তি করছি, অর্থাৎ 5% বাট্টা পেয়েছি। আমরা 5% বাট্টা পেয়েছি। এই 12,000 টাকার পর 5%, বাকি টাকাটা তাকে দিয়ে দিয়েছি, নিষ্পত্তি হয়ে গেছে। এটা বিষয়টা নিষ্পত্তি করে ফেলেছে। এটা 12,000 টাকার 5% বাট্টার মাধ্যমে। তাহলে এটা হলো বাট্টা প্রাপ্তি। এখানে দেখো বাট্টা প্রাপ্তি এপ্রিল 20 দেখো বাট্টা প্রাপ্তি। এবার এখানে টাকাটা ব্যাকেটে লেখো 12,000 ইন্টু 5%, 12,000 টাকার 5%, তাহলে 600 টাকা আসবে। 20,000 টাকা লিখছিল, 12,000 টাকা আর ইন্টু 5%, তাহলে 600 টাকা আসবে।
তাহলে এখানে যোগ করলে 35,600 বাইরে যাবে 35,600। এটা হবে মোট 35,600। উত্তর মোট আয়ের পরিমাণ, মোট আয়ের পরিমাণ 35,600 টাকা। মোট, এখানে মোট আয় লিখতে পারো, শুধু মোট লিখলে হবে, অথবা মোট আয় লিখতে পারো তুমি মোট আয়। মোট আয় 35,600। উত্তর মোট আয়ের পরিমাণ 35,600 টাকা। এরপরে আসো আমাদের খ নাম্বার বলছে এপ্রিল 16 থেকে 30 পর্যন্ত লেনদেন দ্বারা একটি নগদ প্রদান জাবেদা প্রস্তুত করো। একটি নগদ প্রদান জাবেদা প্রস্তুত করতে বলছে। তাহলে নগদ প্রদান জাবেদার আমাদেরকে গড় করতে হবে। একটা নগদ প্রদান জাবেদার গড় হচ্ছে 9টা গড় করতে হবে। আসো আমরা তাহলে আগে একটা গড় করি নগদ প্রদান জাবেদার। আসো আমরা একটা নগদ প্রদান জাবেদার গড় করেছি। দেখো, লুব্রা এন্টারপ্রাইজের নগদ প্রদান জাবেদা, এটা মোট 9টা গড়। একটা হচ্ছে তারিখ, চেক নম্বর, ডেবিট হিসাব খাত, সূত্র, ক্রয় ডেবিট, পাওনাদার ডেবিট, অন্যান্য হিসাব ডেবিট, প্রাপ্তবার্তা ক্রেডিট, নগদ ক্রেডিট। অন্যান্য হিসাব ডেবিট, প্রাপ্তবার্তা ক্রেডিট, নগদ ক্রেডিট। তাহলে আমাদের মোট 9টা ঘর, 1 2 3 4 5 6 7 8 9টা ঘর। এটা মনে রাখতে হবে, নগদ প্রদান জাবেদায় 9টা ঘর, আর নগদ প্রাপ্তি জাবেদা হচ্ছে 8টা ঘর। আসলে আমরা প্রথমে নগদ প্রদান জাবেদা করতেছি এখন। তাহলে এখানে যেহেতু উল্লেখ করে দেওয়া হয়েছে এপ্রিল 16 থেকে 30 পর্যন্ত, তাহলে 16-র আগের এন্ট্রিগুলো আমার এখানে আসলেও আমরা এখানে আনবো না, বুঝছো? আমরা 16 থেকে শুরু করবো। 16 তারিখে দেখো লেনদেনটা করো। যন্ত্রপাতি ক্রয় করে চেকে মূল্য পরিশোধ 6,000 টাকা। যন্ত্রপাতি ক্রয় করে চেকে মূল্য পরিশোধ 6,000 টাকা। তাহলে আমরা এখানে তারিখের করে 2018 এপ্রিল 16। আচ্ছা, যন্ত্রপাতি ক্রয় জামাদা করো। যন্ত্রপাতি হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। যন্ত্রপাতি হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। যন্ত্রপাতি হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। কারণ কি? কারণ যন্ত্রপাতি ক্রয় করে আমরা চেকে মূল্য পরিশোধ করছি। যন্ত্রপাতি ক্রয় করে আমরা কি করছি? চেকে মূল্য পরিশোধ করছি। যন্ত্রপাতি ক্রয় করে চেকে মূল্য পরিশোধ। তাহলে যন্ত্রপাতি হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এখানে লিখবো আমরা যন্ত্রপাতি হিসাব, চেক নম্বর 9। তাহলে এখানে লেখো যন্ত্রপাতি হিসাব। যন্ত্রপাতি হিসাব। এখন যন্ত্রপাতির গড় কি এখানে আছে? এখানে কি কোনো যন্ত্রপাতির হিসাবের গড় আছে? নাই। তাহলে এটা অন্যান্যের ঘরে বসবে। যন্ত্রপাতি ক্রয় করে চেকে মূল্য পরিশোধ 6,000 টাকা। তাহলে 6,000 টাকা বসাও অন্যান্যের ঘরে, 6,000 টাকা। আর নগদের ঘরে 6,000 টাকা বসবে। চেকটা নগদের ঘরে বসবে, কারণ আমরা জানি এখানে যেহেতু ব্যাংকের কলাম নাই, চেক এবং ব্যাংক নগদ, যে ব্যাংক সংক্রান্ত এবং নগদের লেনদেন সবগুলো নগদের কলাম বসবে। তারপর আসো 16-র পরে 18 তারিখ, চেক মারফত পণ্য ক্রয় 10,000 টাকা। চেক মারফত পণ্য ক্রয় 18 তারিখ, এপ্রিল 18। তাহলে ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এখানে লিখবো ক্রয় হিসাব। ক্রয় হিসাব 10,000 টাকা। এখানে ক্রয় হিসাব ডেবিট। এটা বিবরণে করে ক্রয় হিসাব না লিখলেও চলে। এটা শুধু 10,000 টাকা ক্রয় করে, আর এখানে নগদের করে লেখা 10,000 টাকা। নগদের হিসাব ক্রেডিট। যেহেতু ক্রয় ডেবিটে গেছে, ওই জন্য এখানে ক্রয় হিসাব না লিখলেও চলবে, ডেবিট হিসাব খাত না লিখলেও চলবে। যন্ত্রপাতি হিসাবে লিখতে হবে, যেহেতু এখানে যন্ত্রপাতি নাই সেজন্য। তারপর আসো এপ্রিল 20, রাজুর দেনা। এপ্রিল 20, রাজুর দেনা 12,000 টাকা 5% বাট্টা নিষ্পত্তি হলো। রাজুর দেনা 12,000 টাকায় 5% বাট্টা নিষ্পত্তি হলো। তো রাজু আমাদের থেকে 12,000 টাকা পায়,
আমরা তাকে 5% বার্তায় এটা নিষ্পত্তি করে ফেললাম, অর্থাৎ তাকে 600 টাকা তার কাছ থেকে বার্তা নিলাম, 11,400 টাকা তাকে দিলাম। এটা যদি জাবেদা করে আমরা, এটা জাবেদা হবে রাজু হিসেব ডেবিট, পাওনাদার হিসেব নগদান হিসেব ক্রেডিট, বার্তা হিসেব ক্রেডিট। রাজু হিসেব ডেবিট, নগদান হিসেব ক্রেডিট, বার্তা হিসেব ক্রেডিট। আচ্ছা 20 তারিখ, এটা হবে 20 তারিখ। এখানে দেখো রাজু হিসাব, এখানে তুমি পাওনাদারও লিখতে পারো, ব্র্যাকেটে রাজুর, এখানে ব্র্যাকেটে পাওনাদার লিখে দেবেন, তোমার বুঝতে সুবিধা হবে। রাজু হচ্ছে আমাদের জন্য পাওনাদার, রাজু হিসাব ব্র্যাকেটে পাওনাদার। এখন রাজু আমাদের থেকে পাবে কত? রাজু পাবে আমাদের থেকে 12,000 টাকা। তাহলে রাজুকে পাওনাদার ডেবিট 12,000 টাকা, এখানে ডেবিট করে বসাও 12,000 টাকা। এরপরে প্রাপ্ত বার্তা হলো 600 টাকা, 12,000 টাকা 5% 600 টাকা, আর 11,400 টাকা এটা হবে নগদান হিসেব ক্রেডিট। রাজু হিসেব ডেবিট, নগদান হিসেব ক্রেডিট, বার্তা হিসেব ক্রেডিট। ঠিক আছে, রাজুর ঘরে 5,000 ঘরে বলবে 12,000 টাকা, প্রাপ্ত বার্তার ঘরে বলবে 600 টাকা, আর নগদের বলবে 11,400, অর্থাৎ 12,000 থেকে 600 টাকা দিয়ে গেলে 11,400 টাকা, এটা বলবে নগদের ঘরে। এরপরে আসো 30 তারিখ, ব্যাংক জমাতে সুদ চার্জ 500 টাকা। জমার অতিরিক্ত ঋণ হয়ে গেছে, এই ঋণের উপর ব্যাংক 500 টাকা সুদ চার্জ করছে। আর এটা জমা দেবে ব্যাংক জমাতে সুদ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এখন আমরা লিখবো ব্যাংক জমাতে সুদ 30 তারিখ। দেখো ব্যাংক জমাতে সুদ, ব্যাংক জমাতে সুদ হিসাব, শুধু সুদ লিখলে হয়, ব্যাংক জমাতে সুদ। তাহলে এটা 500 টাকা। এটা যেহেতু এখানে ব্যাংক জমাতে কোনো গড় নাই, এটা অন্যান্য করে উঠবে 500 টাকা, আর নগদে করে উঠবে 500 টাকা। তাহলে আমাদের সবগুলো এন্ট্রি দেওয়া শেষ। এবার আমরা যোগ করব। আমরা জানি নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদায় মোট ডেবিট সমান মোট ক্রেডিট যদি মিলে যায় তাহলে বুঝতে পারতে আমার অঙ্ক সঠিক। আসো এবার আমরা এখন শুধুমাত্র টাকার করে টান দেওয়া এইভাবে, শুধুমাত্র টাকার করে এভাবে টান দাও, সবগুলো টাকা একসাথে যোগ করে ফেলো। এখানে 10,000 টাকা, তারপর এখানে 12,000 টাকা, এখানে 6,000 আর 500, 6,500 টাকা অন্যান্য করে, তারপর এখানে আসবে 600 টাকা, আর এখানে সবগুলো যোগ করো, 5 আর 9, 0 6 4 7 আর 2, 27,900 টাকা। তাহলে ডেবিট দিকে আসলো আমার মোট 27,900 টাকা, তোমার মোট যোগফল হলো 7,900 টাকা। তাহলে এখন আমরা মোট ডেবিট এবং মোট ক্রেডিট বের করবো। এবার দেখো মোট ডেবিট, প্রথমে ক্রয় ডেবিট আছে 10,000 টাকা, 10,000 যোগ পাওনাদার ডেবিট আছে 12,000 যোগ অন্যান্য হিসেব ডেবিট আছে 6,500। তাহলে মোট এখানে কত হলো 22, 10,000 12,000, এদিকে এখানে যোগফল করেছে গেতল কাটেন না, এটা যোগফল হবে 28,500, এর যোগফলটা হবে 28,500। এখানে কত, এটা যোগফল 27,900, ঠিক আছে, 27,900 এই যোগফল, ঠিক আছে। এখানে তো এটা তো ডেবিট ক্রেডিটে গিয়ে মিলবে, তাহলে এখানে হবে 28,500, ঠিক আছে যোগফল। এবার মোট ক্রেডিট দেখো, মোট ক্রেডিট আমরা দুইটা আছে ক্রেডিট, একটা যে প্রাপ্তবার্তা ক্রেডিট 600 টাকা যোগ এটা হলো 27,900, 27,900, তাহলে 915, 28,500 টাকা।
এটা মিলে গেছে 28,500। তাহলে মোট ক্রেডিট আর মোট ডেবিট দুটো মিলে গেছে আমাদের। যখন মোট ডেবিট এবং মোট ক্রেডিট মিলে যাবে বুঝতে হবে তোমার অঙ্ক সঠিক। তাহলে আমরা নগদ প্রদান যাবতীয় করলাম, শেষ করলাম। এবার আসো নগদ প্রাপ্তি, সরি এরপরের গ নম্বর প্রশ্ন। গ নম্বর প্রশ্ন হচ্ছে যে একটা প্রয়োজনীয় নগদান বই প্রস্তুত করো। প্রয়োজনীয় নগদান বই প্রস্তুত করতে বললে আমাদেরকে লেনদেনগুলো পরে দেখতে হবে যে এখানে 1 গড়া হবে নাকি 2 গড়া নাকি 3 গড়া। যদি কন্টাইনটি থাকে তাহলে বুঝতে হবে যে এটা 2 গড়া নগদান বই, আর যদি বাট্টা থাকে তাহলে বুঝতে হবে যে এটা 3 গড়া নগদান বই। এখন এখানে বলছে যে 1 থেকে 15 তারিখ পর্যন্ত লেনদেন দ্বারা নগদান বই, 1 থেকে 15 তারিখের মধ্যে কোনো বাট্টা নাই, কিন্তু ব্যাংকে জমা দেওয়া হলো এই লেনদেনটা আছে, তাহলে বুঝতে হবে একটা 2 গড়া নগদান বই। আসলে আমরা একটা 2 গড়া নগদান বইয়ের গড় করি। আচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা গ নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করি। 1 থেকে 15 তারিখ পর্যন্ত লেনদেন দ্বারা প্রয়োজনীয় নগদান বই প্রস্তুত করো। তাহলে আমরা এখানে লেনদেনগুলো পরে 1 থেকে 15 তারিখ পর্যন্ত লেনদেনগুলো পরে দেখলাম যে এটা একটা 2 গড়া নগদান বই হবে। তো 2 গড়া নগদান বই এটা বুঝতে আমরা কিভাবে, সেটা ওই যে এই 9 তারিখে যে লেনদেনটা আছে ব্যাংকে জমা দেওয়া হলো, এটা কন্টাইনটি। আমরা জানি কন্টাইনটি হলে সেখানে 2 গড়া নগদান বই হবে, আর যদি বাট্টা হয় তাহলে 3 গড়া নগদান বই হবে। এই কথাটা মনে রাখতে হবে। তাহলে শুরুতে এপ্রিল 1 হাতে নগদ 17,000 টাকা, ব্যাংক জমা দিতে 20,000 টাকা। হাতে নগদ 17,000 টাকা এবং ব্যাংক জমা দিতে 20,000 টাকা। তাহলে এটা শুরুতে তোমাকে ব্যালেন্স বিডি লিখতে হবে। নগদের করে 17,000 টাকা, ব্যাংক জমা দিতে আবার ক্রেডিট দিকে ব্যালেন্স বিডি 20,000 টাকা ব্যাংকের করে। কারণ ব্যাংক জমাতিরিক্ত দ্বারা ব্যাংকের ক্রেডিট ব্যালেন্স বুঝায়, ব্যাংক জমাতিরিক্ত দ্বারা ব্যাংকের ক্রেডিট ব্যালেন্স বুঝায়, ওই জন্য সেটা ব্যালেন্স বিডি ক্রেডিট দিকে আসবে। আর যদি ব্যাংকে জমা হয় শুধু, তাহলে এদিকে ব্যালেন্স বিডি একবার লিখলে হয়ে যাবে, নগদটা নগদের করে, ব্যাংকেরটা ব্যাংকের করে। এখন এটা ক্রেডিট ব্যালেন্স বুঝার জন্য ব্যাংকের করে বসবে ক্রেডিট দিকে। এরপরে আসো 8 তারিখ পণ্য ক্রয় নগদে 30,000 টাকা। এটা যদি আমরা জমা করি ক্রয় হিসেব ডেবিট, নগদান হিসেব ক্রেডিট, তাহলে এখন ক্রেডিট দিকে খরচ, এটা ক্রয় হিসাব। 8 তারিখ ক্রয় হিসেব থেকে 30,000 টাকা বসাবো আমরা নগদের করে। 9 তারিখ ব্যাংকে জমা দেওয়া হলো, এটা হচ্ছে কন্টেন্টে। আমরা জানি নগদ আর ব্যাংক যদি এফেক্ট হয় তাহলে সেটা কন্টেন্টে। ব্যাংকে জমা দিলে জমা দেবে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখন জমা দেবে উল্টিয়ে দিব, আমরা ডেবিটটা ক্রেডিটে নিয়ে যাবো, ক্রেডিটটা ডেবিটে নিয়ে আসবো। নগদান হিসাব ক্রেডিট ছিল, ডেবিট দিকে লিখবো আমরা নগদান হিসাব, টাকা লিখবো ব্যাংকের ঘরে, কন্ট্রাক্টে সি লিখবো। আর ব্যাংক হিসাব ছিল ডেবিট, এখন ব্যাংক হিসাব আসবে ক্রেডিট দিকে, টাকা উঠবে নগদের ঘরে, কারণ নগদ টাকা চলে গেছে ব্যাংকে গিয়ে জমা হয়েছে, এটা মনে রাখতে হবে। নগদ চলে গেছে ব্যাংকে গিয়ে জমা হয়েছে, জমার দিকে ব্যাংকে করে আর খরচের দিকে নগদের করে। এরপরে 15 তারিখ ব্যক্তিগত প্রয়োজনে, 12 তারিখ পণ্য বিক্রয় নগদে 20,000 টাকা, চেকে 15,000 টাকা। পণ্য বিক্রি করছে নগদে এবং চেকে, তাহলে যাবে হবে নগদান হিসেব ডেবিট, ব্যাংক হিসেব ডেবিট, বিক্রয় হিসেব ক্রেডিট। এখন বিক্রয় হিসেবটা আমাদের দিকে আসবে, ডেবিট দিকে চলে আসবে, যেতে হবে টাকা আসছে ডেবিট দিকে লিখতে হবে, প্রাপ্তির দিকে লিখতে হবে, এটা মনে রাখবা। নগদের করে 20,000 টাকা আর ব্যাংকের করে 15,000 টাকা। এরপরে আছে তোমার ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন 15 তারিখ। ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন 3,500 টাকা। আমরা জানি ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করলে যাবে উত্তোলন হিসেবে ডেবিট, ব্যাংক হিসেব ক্রেডিট, কারণ ব্যাংক থেকে টাকা চলে গেছে, ওই জন্য ব্যাংক হিসাব ক্রেডিট। আমরা উত্তোলন হিসাব লিখে ব্যাংকের করে টাকাটা বসাবো, ব্যাংক হিসাব ক্রেডিট, ওই জন্য ব্যাংকের করে টাকা বসবে। এবার আসা পোস্টিং দেওয়া শেষ আমাদের, 1 থেকে 15 তারিখে লেনদেনগুলো বলছে শুধু, ওই জন্য পোস্টিং দেওয়া শেষ। এবার আমরা ব্যালেন্সিং করবো। ব্যালেন্সিং করার জন্য আমাকে এমনভাবে টান দিয়ে দেবে যেন উপরে একটা লেখা যায়, নিচে যেন একটা লেখা, যেভাবে টান দিতে হবে। প্রথমে নগদান বই ডেবিট দিক যোগ করবো, সবসময় নগদান বই ডেবিট দিক বেশি হয়। 17,000 20,000 যোগ করে 90,000, এখানেও 90,000 টাকা লিখে ফেলবো। এবার 90,000 থেকে 30,000 40,000 এটা যোগ করলে 30,000 10 হবে 40,000, 40,000 90,000 থেকে 40,000 বিয়োগ করলে আর হাতে থাকবে কত 50,000 টাকা, ব্যালেন্স সিটি 50,000 টাকা। এরপর আসো ব্যাংকের এদিকে, ব্যাংকের দিকে যোগ করার সময় একটা জিনিস খেয়াল করতে হবে, ব্যাংকের ডেবিট দিকে বেশি হতে পারে, ক্রেডিট দিকে বেশি হতে পারে, কোন দিকে বেশি আগে দেখতে হবে। নগদান বই নগদান হিসেবে সবসময় ডেবিট দিকে বেশি হয়, কিন্তু ব্যাংকেরটা ডেবিট দিকে বেশি হতে পারে, ক্রেডিট দিকে বেশি হতে পারে। এখন ক্রেডিট দিকে বেশি হতে পারে, সেই জন্য আমরা ডেবিট দিকে আগে দেখবো কত আছে, ক্রেডিট দিকে কত আছে। ডেবিট দিকে দেখা যাচ্ছে যে 10,000 15,000 25,000 আছে, আর ক্রেডিট দিকে আছে 20,000 আর 3,500, 23,500। তাহলে আমরা ডেবিট দিকে বেশি দেখতেছি, ডেবিট দিকে 25,000 লিখে ফেললাম। এবার এই 25,000 থেকে 23,500 যদি বিয়োগ করে দিই 1,500 টাকা, এটা থাকবে ব্যালেন্স সিডি।
এটাকে আমরা পরবর্তী মাসে 1 তারিখ মে 1 ব্যালেন্স ডিডি ওই 50,000 টাকা নগদের করে আর 1,500 টাকা ব্যাংকে করে বসাবো। ইত্যাদি দিব হাতে নগদ 50,000 টাকা, ব্যাংকে জমা 1,500, অথবা নগদ উদ্বৃত্ত 50,000 টাকা, ব্যাংক উদ্বৃত্ত 1,500 টাকা। ঠিক আছে, তাহলে আশা করি আজকে তো ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। তোমরা একটা বাড়ি কাজ করবা, তোমাদের পাঠ্য বইয়ের 3 নম্বর অঙ্কটা, নগদান বই 3 নম্বর অঙ্কটা বাড়ি কাজ করে আনবা। এটা নগদ প্রাপ্ত জাবেদা প্রদান জাবেদা আজকে যেটা আজকে আমরা করেছি, একটা নগদ প্রদান জাবেদা, একটা নগদ প্রাপ্ত জাবেদা আছে। তোমরা এই অঙ্কটা করবা আগামী ক্লাসে। ইনশাল্লাহ দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত বিদায়। আল্লাহ হাফেজ।